হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো মেশিন লার্নিং লেকচার নাম্বার 3-তে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো সুপারভাইজড লার্নিংয়ের রেগ্রেশন সম্পর্কে। আমরা জানি যে সুপারভাইজড লার্নিংয়ের দুটো টাইপ, একটা আছে রেগ্রেশন আর একটা আছে ক্লাসিফিকেশন। রেগ্রেশনের কিছু আবার সাব টাইপটা আছে, সেই টাইপগুলো সম্পর্কে আমরা কথা বলবো। সবার আগে আমাদের দরকার রেগ্রেশনটা কি। তো সুন্দরভাবে এখানে একটা আমরা সংজ্ঞা দেখতে পারতেছি। রেগ্রেশন যদি আমরা একটু রেগ্রেশন ইজ the statistical method that help us understand and predicted the relationship between variable। তো সুন্দর কথা, আমরা এখানে কি মিন করতে চাইলো, রেগ্রেশন হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ পরিসংখ্যান পদ্ধতি যার মাধ্যমে দুটো ভেরিয়েবলের মধ্যে আসলে কি করা হয়, রিলেশনটা কোন ধরনের সেই রিলেশনটাকে মেক করা হয়। তো রেগ্রেশন শব্দটা দিয়ে আসলে এই জিনিসটাকে বোঝানো হয়। তো এই জিনিসটাকে সুন্দরভাবে আপনারা আরও রিয়েলাইজ করতে পারবেন এভাবে, সহজে মনে রাখবেন যে রেগ্রেশন কথাটা যখনই আপনার মাথায় আসবে তখন মনে রাখবেন এক্স এবং ওয়াই দুটো জিনিস আছে, এই দুটো জিনিসের মধ্যে কী রকম সম্পর্ক, কে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট, এই বিষয়টা আসলে মেক করার কাজটাই হচ্ছে রেগ্রেশনের কাজ। তো রেগ্রেশনের মধ্যে আমরা আসলে কি মিন করি, এখানে বলতেছে যে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ বা মেথড হেল্প আস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রেডিক্ট। প্রথম কথা হচ্ছে আসলে একটা মেথড যেটা আসলে সাহায্য করে প্রেডিক্ট করতে রিলেশনশিপ বিটুইন এক্স এবং ওয়াইয়ের মধ্যে। এক্স একটা ভেরিয়েবল, ওয়াই আর একটা ভেরিয়েবল, এই দুজনের মধ্যে কী ধরনের সম্পর্ক আছে সেই সম্পর্কটা খুঁজে বের করলেই হচ্ছে আসলে আমাদের রেগ্রেশনের কাজ। তো এখন আমরা যদি কথা বলি যে আসলে কোন ধরনের ভেরিয়েবল কে কার উপর ডিপেন্ড করবে এই বিষয়টা বোঝার জন্য, এখন এখানে আরও একটা বিষয় আমরা যদি এক্সাম্পল বলতে চাই যে মাল্টি ভেরিয়েবলের মধ্যে রিলেশন বোঝার সাথে সাথে কিছু প্রেডিক্টও করা যায় এই ভেরিয়েবলগুলোর মধ্যে। তো এখানে মাল্টি ভেরিয়েবলও থাকতে পারে, যেমন আমি বললাম x1 y1 x2 y2 এরকম অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে, তখন এই জিনিসটাকে বলা হবে মাল্টি ভেরিয়েবল। তো সবার আগে আমি আগে দেখে নিই যে ভেরিয়েবল কয়টা ধরনের টাইপ হবে। ভেরিয়েবল মূলত দুটো ধরনের টাইপ হয়। তো ভেরিয়েবলকে যদি আমরা শর্টে লিখি, ভি মেনলি আসলে কয়টা টাইপ হয়, আমাদের দুটো টাইপ হয়। ভিকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। আমি মুখে বলি এবং শর্টে লিখি, একটু বুঝে নিন অথবা খাতায় আপনি নোট করেন আমার সাথে সাথে, তাহলে আরও বেশি বেটার হবে। তো এখন আমি বললাম ভেরিয়েবল দুটো ধরনের টাইপ, একটা ডিপেন্ডেন্ট একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন যদি আমরা দেখি যে একটা ভেরিয়েবল কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে, আমি কোনো ক্যালকুলেশন করতে চাচ্ছি, সে কার উপর ডিপেন্ড করে। যেমন যদি আমি একটা ইকুয়েশন লিখি ওয়াই সমান সমান এক্স প্লাস 10, এটা একটা যে সিম্পল একটা ইকুয়েশন লাগলাম, এটা এন না এটা এক্স। আচ্ছা সুন্দরভাবে আমি একটু লিখে দিই। তো আমি কি বলার ট্রাই করলাম যে ওয়াই সমান সমান এক্স প্লাস 10, আমি একটা ইকুয়েশন লাগলাম। এখন এই জায়গার মধ্যে যদি আপনি এই ইকুয়েশনটাকে একটু ভালো করে দেখেন, যে এই ইকুয়েশনের মধ্যে আপনি দেখতে পারবেন যে এক্স এর মানের উপর ডিপেন্ড করে আসলে আমি ওয়াই এর মান পাবো। এক্স এর মান যদি এক্স সমান সমান যদি 1 হয় তাহলে 1 এর মান পাচ্ছি আমি, ওয়াই এর মান পাচ্ছি 11। যদি এক্স সমান সমান আমি 10 বসাই তাহলে ওয়াই এর মান পাবো কত, 10 বসালে 20। তো এখানে আমি দেখতে পারতেছি যে এক্স এর মানের উপর ডিপেন্ড করে আসলে ওয়াই এর মানটা কী করতেছে, ভেরি করতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারবো যে এক্স কারো ওপর কোনো নির্ভরশীল নাই, সে যত মান চাচ্ছে ততই সে বসায় নিতে পারতেছে। তো এক্সটা হচ্ছে এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ওয়াইটা যেহেতু এক্সের ওপর ডিপেন্ড করতেছে, ওয়াই কারো না কারো ওপর তো ডিপেন্ড করতেছে, তো এখানে ওয়াইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করার জন্য ট্রাই করি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার ওপর নির্ভর করে না, তার মানের ওপর ডিপেন্ড করে আসলে অন্য একটা ভেরিয়েবলের মান ডিপেন্ড করে, সেটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে এখানে আমি কি পাচ্ছি, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ইন্ডিপেন্ডেন্টের ওপর ডিপেন্ড করে যেই ভেরিয়েবলের মানটা বের করব সেটাই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা খুব সহজেই দুটো বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেলাম, যে ইন্ডিপেন্ডেন্ট মানের চেঞ্জের উপর ভিত্তি করে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান পাবো। তো এই জিনিসটার সাথে আমি যদি একটা উদাহরণ দিই, যদি আমরা এখানে কিছু উদাহরণ নিয়ে আসি, যেমন রেগ্রেশন যেহেতু আমাদের টার্ম আসলো, কিছু এক্সাম্পল আমার আসবেই। তো প্রথম যে উদাহরণটা আমাদের সবার ক্ষেত্রে চলে আসে, স্যালারি এবং এক্সপিরিয়েন্সের বিষয়টা। তো
যদি আমরা দেখি আমাদের সফটওয়্যার ফিল্ডে অথবা কম্পিউটার, সাপোজ ধরেন মেশিন লার্নিং যেহেতু আমি পড়াচ্ছি, তো মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমি বলি যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার একজন ব্যক্তির এক্সপিরিয়েন্স হচ্ছে, তার এক্সপিরিয়েন্স হচ্ছে 5 বছর, শর্টে যদি আমি লিখি 5 বছর 5 ইয়ার। আরেকজন ব্যক্তির যদি আমি এক্সপিরিয়েন্স আরেকটু লিখি, ওকে, আরেকজন ব্যক্তির এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের 10 বছর। তো এই দুটো জিনিস থেকে আসলে আমি কি মিন করতে যাচ্ছি, যে আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে, অর্থাৎ যোগ্যতার উপর ভিত্তি করে আমার স্যালারিটা আসবে। তো যার 5 বছর তার স্যালারি হবে কম, যার 10 বছর তার স্যালারি হবে হাই। কেন হাই হবে? কারণ যে 10 বছর তার যোগ্যতা, সে অবশ্যই অনেক এক্সপার্ট, এই ফিল্ডের মধ্যে সে অনেক ভালো, অনেক কিছু জানে, সহজেই কোনো কিছুকে সে হ্যান্ডেল করতে পারে। তো এই জায়গা থেকে আমি দেখতেছি যে এখানে আমাদের দুটো জিনিস ছিল, একটা ছিল আমাদের এক্সপিরিয়েন্স আর একটা স্যালারি। তো এখানে আমাদের দুটো ভেরিয়েবল আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট এখানে কে? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা। এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি কি পাচ্ছি? স্যালারি পাচ্ছি। তাহলে এক্সপিরিয়েন্স যদি আমার বেশি হয় তাহলে আমার কি হচ্ছে? স্যালারিও আমার বেশি হচ্ছে। আবার যদি আমার এক্সপিরিয়েন্স যদি আমাদের লো হয় তো আমার স্যালারিও কি হচ্ছে? লো হচ্ছে। তার মানে কি আমি বুঝতে চাচ্ছি যে এক্সপিরিয়েন্সের উপর বেস করে আসলে আমার স্যালারি মানটা ডিপেন্ড করতেছে। তাহলে এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর স্যালারি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ স্যালারি এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। এটা একটা চমৎকার উদাহরণ। এখন এই ভেরিয়েবল বলতে, আসলে ভেরিয়েবল বলতে তো আমরা বুঝি, ভেরিয়েবল বলতে যে কোনো একটা ভেরিয়েবল নাম হতে পারে। যেমন আমি ভি বললাম, ভি সমান বলে দিলাম এর মান 20, এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবল সম্পর্কে আই থিঙ্ক আপনারা সকলে বুঝেন যে ভেরিয়েবল জিনিসটা কি, এটার সম্পর্কে আমি কিছু নাইবে বললাম। তো এই ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা যদি আরও কিছু উদাহরণ দিতে চাই, যেমন আমি বললাম, আমি আরেকটা উদাহরণ দিই, সেটা সব থেকে আমাদের বেশি পপুলার, এক্সামের কথা যদি আমি মনে করাই দিই, এক্সাম। তো এক্সামের উদাহরণটা কেন বেশি পপুলার সেই বিষয়টাই এখন আমি বলবো। প্রথম কথা হচ্ছে, যদি আমি বাসায় ভালো করে পড়ি, মানে যদি আমি বেশি আওয়ার পড়ি, যেমন আমার পড়ালেখা রিড, আমি শর্টে লিখলাম রিড, যদি আমি 10 আওয়ার পড়ি, খেয়াল করো যে 10 আওয়ার, আচ্ছা ওকে আমি একটু ছোট করে লিখি, হ্যাঁ, যদি আমি রিড করি 10 আওয়ার, তো আমি কি করব? অবশ্যই ভালো মার্ক পাবো। মার্ক এক্সামের মধ্যে আমি কি পাবো? এক্সামের মধ্যে মার্ক পাবো ভালো, বা এক্সামের মধ্যে আমি এ প্লাস পাবো, যদি বোঝার শর্তে এইভাবে লিখি। এ প্লাস অথবা মার্কই বলি, এ প্লাস বললে আপনাদের মনে কনফিউশন হতে পারে, যে যদি আমি প্রত্যেক দিন আসলে 10 ঘন্টা করে পড়ি তাহলে দেখা যাবে আমি মার্ক 80 পাবো। কিন্তু যদি আমি কি করি, বাসার মধ্যে যদি আমি 8 ঘন্টা পড়ি, বা 8 ঘন্টা, ওকে, যদি আমি 7 ঘন্টা পড়ি, যদি আমি 7 আওয়ার পড়ি, তাহলে দেখা যাবে আমি আসলে 60% মার্ক পাচ্ছি। তাহলে এই জায়গা থেকে আসলে কি মিন করতেছে? এই জায়গা থেকে এটাই মিন করতেছে, যদি আমি বাসায় আসলে 10 ঘন্টা পড়ি তাহলে আমি 80% মার্ক পাবো, যদি আমি বাসায় 7 ঘন্টা পড়ি তাহলে আমি 60% মার্ক পাবো। তার মানে কি, এখানে পড়ার ঘন্টার সাথে আসলে মার্কটা ডিপেন্ড করতেছে। তাহলে আমি যত বেশি পড়বো তত বেশি মার্ক পাবো। তো এই জিনিসটাকে সুন্দরভাবে যদি আমরা আরও রিয়েলাইজ করি, যে আর এবং মার্ক উইথ আওয়ার, আমি শর্টে এইভাবে বললাম যে যদি আমি বেশি পড়ি আমি বেশি মার্ক পাবো, আর যদি আমি কম পড়ি তাহলে আমি কম মার্ক পাবো। তাহলে মার্কটা ডিপেন্ড করতেছে আমাদের আওয়ার্সের উপর, কত ঘন্টা আসলে আমি পড়তেছি তার উপর। তাহলে এখানে আওয়ারটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ আওয়ার কয় ঘন্টা পড়বো সেটা আমার উপর ডিপেন্ড করতেছে, কিন্তু আওয়ারের উপর ডিপেন্ড করে আসলে মার্কটা আমি পাবো এক্সামের মধ্যে। তাহলে আমি কি বুঝাতে চাচ্ছি, যে আওয়ার মানে ঘন্টা, কয় ঘন্টা আসলে বাসায় পড়লা, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার উপর বেস করে যে আমি মার্কটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ ঘন্টার সাথে মার্কের একটা সম্পর্ক আছে। তো এই জিনিসটাকে আমরা আরও 2-3 ভাবে প্রকাশ করতে পারি, যে যদি এরকম ঘটনা ঘটে যে আমরা কি করতে পারি, এটার সাথে আমরা আরও একটা এরকম উদাহরণ নিয়ে আসতে পারি। তো অলরেডি আমরা দুটাই উদাহরণ দিলাম, আরেকটা থার্ড নম্বর উদাহরণটা যদি আমি এরকমভাবে দিই, যে
আমি যদি যেমন আমি ধরেন মেশিন লার্নিং কোর্সের বিষয়ে চলে আসি আবার মেশিন লার্নিং কোর্স। তো মেশিন লার্নিং কোর্সের কনসেপ্টগুলো যত বেশি আপনি পড়বেন তত বেশি আপনি বুঝবেন। আবার যত আপনি কম মানে হেলাধুলা করবেন তত কম আপনি বুঝবেন। তাহলে যত বেশি আমরা এটাকে কনসেপ্টগুলোকে পড়বো তত বেশি বুঝবো, যত কম করবো তত কম বুঝবো। তার মানে এখানে পড়ার সাথে যদি আমি এখানে পড়ার সাথে আবার ওই জিনিসটা নিয়েছি, পড়ার সাথে আসলে আমার কিসের সম্পর্ক, বুঝার একটা সম্পর্ক। বেশি পড়লে আমি বেশি সুন্দরভাবে কনসেপ্টগুলোকে বুঝবো, আবার যদি আমি কম পড়ি তাহলে কনসেপ্টগুলো আমি কম বুঝবো। তার মানে এখানে আসলে কি বোঝা যাচ্ছে যে পড়ার সাথে আসলে বুঝার একটা সম্পর্ক মেক করতেছে। পড়াটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর বুঝাটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সুন্দরভাবে আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই জিনিসটা আমি এখানে বোঝানোর ট্রাই করছি। এখন এই রেগ্রেশনকে আবার বলা হয় সিঙ্গেল রেগ্রেশন, মাল্টি রেগ্রেশন, দেন পলি রেগ্রেশন। এখানে তিনটা টার্ম চলে আসে। তো রেগ্রেশন থেকে আমি ওই জিনিসটা একটু ব্রেকডাউন করি। তো আমাদের রেগ্রেশনকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা সিঙ্গেল রেগ্রেশন আমি শর্টে রাখলাম, একটা মাল্টি রেগ্রেশন, আর একটা হচ্ছে আমাদের পলি রেগ্রেশন। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমি এখানে একটু শর্টে লিখি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একটা আমাদের হয় এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমাদের একটা হয়, তখন সেই জিনিসটাকে বলা হবে সিঙ্গেল রেগ্রেশন। এখন মাল্টি রেগ্রেশন কোনটা? যদি আমি দেখি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাল্টি মানে একের অধিক এবং আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও একের অধিক হতে পারে অথবা একটাও হতে পারে। এটা ডিপেন্ড করে আসলে কি হবে, একটাও হতে পারে অথবা একের অধিকও হতে পারে। তো যদি আমি দেখি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক, দুইটা, তিনটা এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা অথবা দুইটা ও হতে পারে, তখন সেই জিনিসটাকে বলে মাল্টি রেগ্রেশন। আর যদি এখন আমি পলি রেগ্রেশনের মধ্যে চলে যাই, যে পলি রেগ্রেশনটা আসলে কি, পলি রেগ্রেশন জিনিসটা আসলে কি, এই জিনিসটার মধ্যে যদি এখন আমরা চলে যাই তাহলে আসলে আমাদের দাঁড়াবে কি, সেই জিনিসটা আমরা দেখানোর ট্রাই করি। তো পলি রেগ্রেশনের মধ্যে এই যে আমি বলতেছি যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক, দুইয়ের অধিক, তিনের অধিক, এই ব্যাপারটা ছিল আমাদের মাল্টি রেগ্রেশন। এখন পলি রেগ্রেশন কি, যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল n সংখ্যক হয়, যে x এর ওপর আমি পাওয়ার দিলাম, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x নাম্বার, এটার বেসিসে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাচ্ছি একটা, অথবা এটাও xnও হতে পারে, ডিপেন্ড করে যে আসলে আমাদের কি ধরনের ইকুয়েশন আমি ব্যবহার করতেছি। তো আপনারা অ্যাজ ইট ইজ বুঝে নেন যে সাপোজ বুঝার সাথে ধরে নেন যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই পাবেন, বাট আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি x টু দি পাওয়ার n নাম্বার হয়, n এর উপর ডিপেন্ড করে, n যদি আমাদের 50 হয় তাহলে আপনি এখানে 50 ঘাত নিয়ে একটা ইকুয়েশন পাবেন। এই ইকুয়েশনটাকে বলা হবে পলি রেগ্রেশন। তো আমি সহজভাবে আবার ক্লিয়ার করি ব্যাপারটা, যে আমরা ওভারঅল জিনিসগুলো আসলে কি কি শিখলাম। প্রথমে আমরা এখানে কথা বললাম যে সুপারভাইজড লার্নিং এর একটা টাইপ হচ্ছে রেগ্রেশন আসলে কাকে বলে, রেগ্রেশনে আবার কিছু টাইপ আছে, সেই বিষয়গুলো আমরা আসবো। প্রথম কথা আমরা দেখলাম রেগ্রেশনটা কি, রেগ্রেশনটা আসলে কিভাবে ব্রেকডাউন করে আমরা সংজ্ঞাটাকে ব্রেকডাউন করেছি। দেন রেগ্রেশনের আসলে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল সম্পর্কে এখানে কথা বলেছি। দেন এখানে এসে বললাম রেগ্রেশনের কিছু টাইপ আছে, সিঙ্গেল রেগ্রেশন, মাল্টি রেগ্রেশন এবং পলি রেগ্রেশন। তো সিঙ্গেল রেগ্রেশনটা কি, যদি আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ড করে, একটা ডিপেন্ডেন্ট ভ্যালু যদি একটা ইন্ডিপেন্ডেন্টের উপর ডিপেন্ড করে তখন তাকে সিঙ্গেল রেগ্রেশন বলে। মাল্টি রেগ্রেশন, যদি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাল্টিপল অর্থাৎ একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, তখন সেই জিনিসটাকে বলা হবে মাল্টিলিনিয়ার রেগ্রেশন। তো এখানে একটা বিষয় আমি বলছিলাম যে মাল্টিলিনিয়ার রেগ্রেশন মাল্টিপল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও হতে পারে। তো এটা কীভাবে হবে সেটা আমরা পরবর্তী জানবো। আপনি আপাতত বুঝে নেন যে মাল্টিপল এর মধ্যেও একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। যদি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, তখন সেই জিনিসটাকে বলা হবে মাল্টি রেগ্রেশন। আর পলি রেগ্রেশন জিনিসটা কোনটা, যদি আমি দেখি
যে n নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা সিঙ্গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উপর ডিপেন্ড করে, তখন সেই জিনিসটাকে বলা হবে মাল্টিলিনিয়ার রেগ্রেশন। রেগ্রেশন ও মাল্টিলিনিয়ার রেগ্রেশন, রাইট? মাল্টি রেগ্রেশন, লিনিয়ার শব্দটা আমরা পরে নিয়ে আসতেছি। তো এটা ছিল আসলে রেগ্রেশনের কি বিষয়, রেগ্রেশন সম্পর্কে আমরা কি কথাবার্তা বলবো সেই। এখন এই লিনিয়ার যে আমি কথাটা বললাম রেগ্রেশনের আসলে ইকুয়েশনটা কেমন হয় সেই জিনিসটা যদি আমরা দেখি, একটা গ্রাফ দেখি রেগ্রেশনের গ্রাফটা আসলে কেমন হয়। তো রেগ্রেশনের গ্রাফটা আসলে এরকম হয়, এটা হচ্ছে রেগ্রেশন এর গ্রাফ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এরকম হয়। এখন সবসময় যে রেগ্রেশনের গ্রাফ এমন হবে তা কিন্তু নয়। রেগ্রেশনের গ্রাফ ক্ষেত্র বিশেষে আমাদের বক্রতা আকৃতিরও হতে পারে, এরকমও হতে পারে, এটা ডিপেন্ড করে, এরকমও হতে পারে। এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন কথা হচ্ছে কখন এই রকম হবে, এই বিষয়টা একটু বোঝার ব্যাপার। কখন আমাদের এই রকম আসলে রেগ্রেশনটা হবে সেটা আমাদের একটু বোঝার বিষয়। এরকম আসলে কখন হয়, যখন আমি দেখি আমি কিছুক্ষণ একটা টার্ম দেখলাম যে পলি রেগ্রেশন শব্দটা শিখলাম। পলি রেগ্রেশনের ক্ষেত্রে আমাদের রেগ্রেশনের গ্রাফ এমনও হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রেই আমাদের রেগ্রেশনের আসলে গ্রাফটা এমন হয়। যখন আমরা ক্যালকুলেশন করব অথবা বিভিন্ন ধরনের গ্রাফকে দেখাবো আপনাদের কোডের মাধ্যমে, তখন আপনারা দেখতে পারবেন যে রেগ্রেশনের গ্রাফটা মেইনলি এইরকম। তো এই ছিল আসলে বলতে গেলে আমাদের রেগ্রেশন সম্পর্কে কথাবার্তা, বা আজকের সেশনে এই কথাবার্তা। নেক্সট পরবর্তী সেশনে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।